ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1-1 ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসাবে পালন করা হয় শিক্ষক দিবস। 1-2 সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো মাতলা। 1-3 ইট পোড়াতে কী লাগে? কয়লা। 1-4 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহেরু। 1-5 গাছের পাতা আমাদের অক্সিজেন দেয়। 2 শূন্যস্থান পূরণ। 2-1 ডিভিসির পুরো কথা হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। 2-2 বারুইপুর পেয়ারা চাষের জন্য বিখ্যাত। 2-3 ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। 2-4 ভারত স্বাধীন হয় 1947 সালের আগস্ট মাসে। 2-5 বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। 3 স্তম্ভ মেলানো। 3-1 নিমপাতা হবে জৈব কীটনাশক। 3-2 সূর্য সেন হবে মাস্টারদা। 3-3 শিকারি মাছ হবে শোল। আর 3-4 টয় ট্রেন হবে দার্জিলিং। 4-1 দিয়েছে সুন্দরবন মানুষের জীবিকা সম্পর্কে লেখো। এটা রায়মার্টিনের 120 পৃষ্ঠায় রয়েছে। সুন্দরবন মানুষের জীবিকা। বিশ্ব প্রকৃতির অনন্য সৃষ্টি সুন্দরবন। এই সুন্দরবনে মানুষেরা নানাভাবে জীবিকা অর্জন করে। 1 হচ্ছে মাছ ধরা। সুন্দরবনের নদীতে মাছ ও মিন ধরে এবং বিক্রি করে জীবিকা অর্জন করে। 2 কাঠ ও মধু সংগ্রহ। বনের কাঠ ও মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করেন। 3 হচ্ছে মাছ চাষ। খাঁড়ি অংশে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করেন। 4 নৌকা চলাচল। অনেকে নদীতে নৌকা চালিয়ে জীবিকা অর্জন করেন। কৃষিকাজ করেও সুন্দরবনের মানুষ জীবিকা অর্জন করেন। এরপরে 4-2 আছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? তো যাদের মেরুদণ্ড আছে যে সমস্ত প্রাণীর তাদের মেরুদণ্ডী প্রাণী বলা হয়ে থাকে। কুকুর, বিড়াল, মানুষ এইসব। আর অমেরুদণ্ডী হচ্ছে যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদের, যে সমস্ত প্রাণীদের দেহে হাড় ও মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। মাছ, ব্যাঙ, সাপ, পাখি, মানুষ। আর যে সমস্ত প্রাণীদের দেহে হাড় ও মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন কেঁচো, কেন্ন, প্রজাপতি, চিংড়ি। 4-3 বলেছে মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তৈরি করেছে এমন কয়েকটি সম্পদের নাম লেখো। এটা রায়মার্টিনের 151 পাতায় রয়েছে। মানুষ আর তার বুদ্ধিকে কাজে লাগিয়ে কী কী সম্পদ তৈরি করেছে? 1 হচ্ছে কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎ তৈরি করেছে। জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করেছে। সূর্যের আলোকে ব্যবহার করে সৌরশক্তি উৎপাদন করেছে। 4-4 নিত্যবহ নদী কিভাবে সৃষ্টি হয় লেখো এবং উদাহরণ দাও। এটা বই থেকে দেব, বইয়ের 67 পাতায় আছে। লিখবে, এখান থেকে লিখবে যে পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরের বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়, তুষার জমে বরফ হয়ে যায়। সূর্যের তাপে কিছুটা বরফ গলে জল হয়ে খাড়া পর্বতের ঢাল বেয়ে নেমে আসে। এইরকম অনেকগুলি ছোট ছোট জলধারা মিশে বড় নিত্যবহ নদী তৈরি করে। এটা কিন্তু একসাথে দুটো প্রশ্ন আছে এর মধ্যে, মানে দুটো উত্তর লুকিয়ে আছে। একটা হচ্ছে পর্বতের মাথায় বরফ জমে কেন, সেটা বলবে এই পর্যন্ত তুষার জমে বরফ হয়ে যায় এই পর্যন্ত। আর যখন বলবে যে নিত্যবহ নদী কিভাবে তৈরি করে তখন এইখান থেকে এতটা। এই যে জলপাইগুড়ি জেলায় তিস্তাকে যেমন দেখা যায়, উদাহরণ দিতে বলেছে, পুরোটা এই পর্যন্ত লিখে দেবে। এইটা মুখস্থ করলে একসাথে তোমরা দুটো প্রশ্নের উত্তর লিখতে পারবে। একটা হচ্ছে পর্বতের মাথায় বরফ জমে কেন, লিখবে এই যে পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরের বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়। আর পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়, তুষার জমে বরফ হয়ে যায়, তাই পর্বতের মাথায় বরফ জমে। এটা একটা উত্তর হয়ে গেল। আর নিত্যবহ নদী কিভাবে তৈরি হয় আবার লিখবে, ওই পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরের বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়, তুষার জমে বরফ হয়ে যায়। সূর্যের তাপে কিছুটা বরফ গলে জল হয়ে খাড়া পর্বতের ঢাল বেয়ে নেমে আসে। এইরকম অনেকগুলি ছোট ছোট জলধারা মিশে বড় নিত্যবহ নদী তৈরি করে। জলপাইগুড়ি জেলার তিস্তাকে যেমন দেখায়। এটা হলো উদাহরণ। 4-5 বলেছে ভারতের 5 জন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। এটা তোমাদের বইতেই আছে 91 পৃষ্ঠাতে। এই যে 91 পৃষ্ঠায় যেখানে ছবিগুলো এবং তাদের নিচে যে নাম দেওয়া আছে 90-91 পাতায়। তো এই 91 পাতার এইগুলোই নেবে, যেমন জ্যোতির্দ্রনাথ মুখোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, সূর্য সেন, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত,
এইগুলো নামগুলো হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নাম। তো এখান থেকে যে কোনো 5টা নাম লিখে দেবে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।